এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে, তারা হামলার সম্মুখীন হচ্ছে, তারা মার খাচ্ছে। নতুন করে দেখতেছি মামলাও খাচ্ছে, এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। কিন্তু কেন? এনসিপি জুলাই মাসকে কেন্দ্র করে সমগ্র দেশব্যাপী জুলাই পদযাত্রার ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে আবার দেখেছিলাম তারা গোপালগঞ্জ থেকে সারেন্ডার করেছে, যে গোপালগঞ্জে তারা যাবে না। গোপালগঞ্জে প্রিভিয়াস তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, গুড এক্সপিরিয়েন্স হোক আর ব্যাড এক্সপিরিয়েন্স হোক সেটা আমরা জানি। এরপরে বলল গোপালগঞ্জ সহ 6টি জেলাতেই তারা যাবে না। বেশ ভালো, সেই সকল জায়গা তাদের জন্য রিস্কি মনে হয়েছে, ঝুঁকিপূর্ণ মনে হয়েছে। কিন্তু এখন বাস্তবতা যেটা দেখতেছি, তারা যেই গঞ্জেই যাচ্ছে সেই গঞ্জেই তো তারা হামলার সম্মুখীন হচ্ছে। মানে তাদের জন্য শুধু গোপালগঞ্জ ঝুঁকিপূর্ণ না, সমগ্র দেশই মনে হয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমরা হবিগঞ্জের দৃশ্য দেখলাম, তারা সেখানে ধোলাই খেলো। এরপরে হবিগঞ্জ হয়ে তারা সিলেট যাওয়ার পথে গোলাপগঞ্জেও ধোলাই খেলো, হামলার সম্মুখীন হলো, আক্রমণের সম্মুখীন হলো। কিন্তু কেন? জুলাই আন্দোলন বা জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে গণেশ উল্টে গেল কেন? এটা কি জুলাই যোদ্ধাদের বা এই এনসিপিদের কর্মফল? এটি কি রিভেঞ্জ অফ নেচার নাকি রিভেঞ্জ অফ পলিটিক্স? বা এই যে তাদের উপরে হামলা চালানো হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, কারা তাদের উপরে আক্রমণ করছে? আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপসে, টেলিভিশনে, পেপার পত্রিকায় দেখতেছি এর সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল জড়িত আছে, অন্য কেউ থাকতে পারে। বা এই যে মামলা দেয়া হচ্ছে, কি ধরনের মামলা দেয়া হচ্ছে? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, এই এনসিপির নেতাকর্মীরা এখন যা পাচ্ছে সেটা তাদের কর্মফল কিনা, রিভেঞ্জ অফ নেচার বা রিভেঞ্জ অফ পলিটিক্স কিনা? এটি বুঝতে হলে আমাদেরকে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সেই 18 মাসে এই জুলাই যোদ্ধাদের কর্মকাণ্ড একটু দেখতে হয়। পূর্বে গিয়ে এই 18 মাসে আমরা দেখেছিলাম মব সন্ত্রাস, জুলাই যোদ্ধা নামে তারা যত্রতত্র গিয়ে হামলা করত, আক্রমণ করত, মারত, পেটাতো। কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কে মুক্তিযোদ্ধা, কে গণ্যমান্য ব্যক্তি, কে কোন জায়গার, তাদের ভ্রুক্ষেপ ছিল না। তারা যত্রতত্র গিয়ে মানুষকে পেটাতো, মানুষের ঘর বাড়ি ভাঙচুর করত, লুটপাট করত। মনে হচ্ছিল যে জুলাই যোদ্ধাদের কাছে আইন, আদালত, বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নেই। তো 2 বছরের মাথায় এসে এখন সেটাই তো মনে হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর ঘাড়ে এসে পড়েছে। এখন তারা মার খাচ্ছে, তারা হামলার সম্মুখীন হচ্ছে, তারা আক্রমণের সম্মুখীন হচ্ছে। তো এটাকে কি বলবেন, রিভেঞ্জ অফ নেচার নাকি রিভেঞ্জ অফ পলিটিক্স? এরপরে যদি মামলার দিকে একটু দেখি, ডক্টর ইউনূসের 18 মাসে মামলার ধরনটা কেমন ছিল? যাদেরকে পেটাতো, যাদেরকে মারতো, যাদেরকে লাঞ্ছিত অপমানিত করত, তাদের বিরুদ্ধেই মামলা দেয়া হতো। তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হতো, তাদেরকে ফ্যাসিস্টের দোসর হিসাবে মামলা দেয়া হতো এবং তাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়া হতো। তো এখন কি সেই কর্মফলটাই ঘুরে এসেছে না? আমার কাছে তো তাই মনে হচ্ছে। কারণ হবিগঞ্জে আমরা দেখলাম মার খেলো এনসিপির লোকজন, এটা তো সত্য, মানতে হবে। ভিডিও ক্লিপসে, এভিডেন্সে আমরা যতটা দেখেছি এনসিপির লোকজনই মার খেয়েছে। সার্জিস আলম আহত হয়েছে এবং একটি ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে যে সেই চোখের দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না। খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এখন দেখতেছি সেখানে এনসিপির উপরেই আবার মামলা এসে পড়ছে, তাদেরকেই মামলা দেয়া হচ্ছে, হত্যা চেষ্টার মামলা দেয়া হচ্ছে, লুটপাট ধ্বংসযজ্ঞের মামলা দেয়া হচ্ছে, ছিনতাইয়ের মামলা দেয়া হচ্ছে। তো এটাও কি তাহলে রিভেঞ্জ অফ নেচার বা পলিটিক্স? দ্যাট মিনস হামলা এবং মামলার যে ধরন আমি দেখালাম আপনাদেরকে দর্শক শ্রোতা, 18 মাসে জুলাই যোদ্ধারা যা করেছিল এখন সেটাই জুলাই যোদ্ধাদের ঘাড়ে গিয়ে পড়ছে। এটা জুলাই যোদ্ধাদের কর্মফল বলবেন না অন্য কিছু বলবেন? এবার আসি আরেকটি পয়েন্টে। হামলাগুলো তো আমরা দেখেছি কি ঘটেছে, হবিগঞ্জে কি ঘটেছে আমরা দেখেছি,
এরপরে গোলাপগঞ্জে সিলেট যাওয়ার পথে গোলাপগঞ্জে দুইবারের মতো হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমরা সবই দেখেছি। কিন্তু মামলাগুলো কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা বিষয়। মামলাগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা দেখলাম যে হবিগঞ্জের ঘটনার পরের দিন হায়ার হয়ে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ দুজন পার্লামেন্টের সদস্য, মাহমুদা মিতু, এরপরে এনসিপির লোকজন নিয়ে তারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। শ্রীমঙ্গলে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হলো। আর পরে সামনে ট্রাক রাখা হলো, ট্রাক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলো। এটি নিয়ে পূর্বে আলোচনা করেছিলাম। তো কয়েকটা বাধা অতিক্রম করে সামনে গেলেও তারা কিন্তু হবিগঞ্জ গিয়ে পৌঁছাতে পারেনি। পরবর্তীতে কি করলো, পুলিশ ফাঁড়িতে ঢুকে একটা মামলা দিল। তো সেই মামলায় 110 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 110 না যেন 11 জনের বিরুদ্ধে। তো 10 জনের নাম ঠিকানা উল্লেখ করে তারা মামলা দিয়েছে, আর 100 জনকে রেখেছে অজ্ঞাতনামা। ঠিক আছে, তারা মামলা দিয়েছে, মামলার যৌক্তিকতাও রয়েছে। কারণ আমরা ভিডিও ক্লিপসে, সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকা, টেলিভিশনে যা দেখেছি, সেখানে এনসিপির উপরেই তো হামলা হয়েছে, এনসিপির নেতাকর্মীদের উপরে। তো তারা মামলা দিতেই পারে। কিন্তু পরবর্তীতে আজকে যেটা দেখলাম যে হবিগঞ্জের ছাত্র দলের পক্ষ থেকে এনসিপির বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে 50 জনের মতো। সেখানেও আবার 10 জনের নাম ঠিকানা উল্লেখ করা হয়েছে, বাকি 40 জনের মতো অজ্ঞাতনামা রাখা হয়েছে। কিন্তু আমি বুঝলাম না যে এই মামলাটা কি জন্য দেয়া হলো, মানে ছাত্রদল কি হিসাবে মামলাটা দিয়েছে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে মামলাটি দিতে পারে যেই ছেলেটি চোখ হারিয়েছে। তো সেটা বিএনপি ছাত্রদল যারা হামলা করেছে তারা তো আগেই বলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আউল ফাউল কথাবার্তা বলতেছে, সেই জন্য তারা তাদেরকে পিটিয়েছে, মেরেছে, সরকারের বিরুদ্ধে এলোমেলো কথাবার্তা বলছে। তো সেক্ষেত্রে চোখ হারানো এই ছেলেটির দায় কে নিবে? তো আমি ভেবেছিলাম যে এই জন্য মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেককে কেন্দ্র করে ছাত্রদল বিএনপির পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে, যে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, তারাই এই সহিংসতার ইন্ধন দিয়েছে, সেই সহিংসতায় যে ছেলের চোখ গেছে বা যারা আহত হয়েছে তার দায় এনসিপিকে নিতে হবে। আমি ভেবেছিলাম মামলাটা এমন কিছু হবে, তাহলে কিন্তু মামলাটার একটা গ্রাউন্ড থাকে, একটা গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, আমি যখন মামলাটা পড়তে গেলাম তখন দেখলাম সেখানে হত্যা চেষ্টা দেখানো হয়েছে, এরপরে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট, ভাঙচুর সেগুলো দেখানো হয়েছে, এবং ছিনতাই দেখানো হয়েছে যে সার্জিস আলম, এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির নেতাকর্মীরা নাকি সেখানে ছিনতাই করেছে। ছাত্র দলের নেতাকর্মীদের যারা ছিল তাদের পকেট থেকে নাকি ফোন নিয়ে গেছে। দেখলাম যে আইফোন 13, আইফোন 14, আইফোন 12, এরপরে স্যামসাং S24 নাকি কি যেন মডেল উল্লেখ করে দিয়েছে দেখলাম। তো এগুলো নাকি নিয়ে গেছে। আর সেখানে বলেছে যে ছাত্র দলের নেতাকর্মীদের উপরে নাকি এনসিপিরা পিটিয়েছে, রড, লাঠি, ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র শস্ত্র এগুলো দিয়ে নাকি পিটিয়েছে। তো আমি এই মামলাটা দেখে কিছুটা অবাক হয়ে গেলাম যে এ আবার কি দেখতেছে। এই যে এনসিপির নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীদেরকে পিটিয়েছে দেশীয় অস্ত্র শস্ত্র, রড, লাঠি সোটা দিয়ে, মানে এটা কোন জায়গায় ঘটেছে? এটা কি হবিগঞ্জে ঘটেছে? মানে এর কোনো তথ্য প্রমাণ, এভিডেন্স তো আমরা কিছু দেখলাম না। মানে এটা কি কোনো রুমের মধ্যে ঘটেছে না বাহিরে ঘটেছে? বাহিরে ঘটলে তখন ক্যামেরাম্যানরা, সাংবাদিকরা কই ছিল? কিছুই তো দেখলাম না। তবে হাস্যকর লাগলেও এই মামলাটার কিন্তু সেই 18 মাসের মামলার সাথে মিল আছে। 18 মাসে গিয়ে অপমানিত, লাঞ্ছিত, গায়ে হাত তুললো সাংবাদিক পান্নার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জন স্যারের, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গায়ে তারা হাত তুললো, আরো মুক্তিযোদ্ধাদের গায়ে, আবার তাদেরকেই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। তো সেই হিসাবে কিন্তু এই মামলাটা হাস্যকর হলেও মামলাটার একটা মিল আছে, যে পিটানি খেয়েছেও এনসিপি, হ্যাঁ, আহত হয়েছেও এনসিপি, রক্ত ঝরেছেও এনসিপির, আবার মামলা হয়েছে এনসিপির বিরুদ্ধে। এটা মিল আছে না? বা এর পূর্বে আমি আলোচনা করেছিলাম, এই হবিগঞ্জের ঘটনার আগের দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেখানের যে সালাউদ্দিন আম্মার, শিবিরের নেতা, তিনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে যাদেরকে পেটালো,
তাদেরকেই আবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার করে দিয়েছে 2 জন। তো ওই মামলার সাথে কিন্তু এই মামলার একটা রিলেটেড, তাই না, এই আছে, কিন্তু প্রাসঙ্গিকতা আছে, ওটার সাথে কিন্তু মিলে। যদিও পরবর্তীতে বিভিন্ন প্রতিবাদের মুখে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন আম্মার সহ 8 জন না 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, হত্যা চেষ্টা মামলা। তো যাই হোক, তো এই তো হলো পরিস্থিতি। এখন আসি আরেকটা পয়েন্টে, এই পয়েন্টটি বলে শেষ করব। সেটি হলো এই যে বিএনপির ছাত্রদল, যুবদল, এরা যে এনসিপিদেরকে যত্রতত্র পেটাচ্ছে, এটি আসলে কেন? আপনারা ভাই এদেরকে পেটাচ্ছেন কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যদি এলোমেলো কথাবার্তা বলে থাকে, যদি না সে এলোমেলো কথা বলে, তার কথা শুনে মনে হয় না যে সে কোনো আসলে পলিটিশিয়ান, তাকে মনে হয় কমেডিয়ান। তো সেজন্য তার বিরুদ্ধে তো আইন আছে, আদালত আছে, তার বিরুদ্ধে মামলাও তো দিয়ে দিতে পারেন। তিনি যে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, তিনি যে এই এলোমেলো কথাবার্তা বলতেছে, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তা বলতেছে, মামলা দিয়ে দেন তার বিরুদ্ধে। লাঠিসোঁটা নিয়ে তাদেরকে পেটাতে হবে কেন? তাহলে এই দৃশ্যটা দেখে তো মনে হচ্ছে যে আপনারা বিরোধী দলের রাজনৈতিক অধিকার দিতে চান না। তো বিরোধী দল কি রাজনীতি করবে না? বিরোধী দলের রাজনীতি করার কি অধিকার নেই গণতান্ত্রিক ভাষায়, গণতান্ত্রিক পলিটিক্যাল সিস্টেমে? তো আপনারা গণতন্ত্রে মানে বিরোধী দলের রাজনৈতিক অধিকার যদি লঙ্ঘন করেন, বিরোধী দলকে রাজনীতি করতে যদি না দেন, তাহলে তো এটা ফ্যাসিবাদের আলামত বলে মনে হচ্ছে। এটা কোনো দিনই কাম্য না। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, এনসিপির উপরে এখন যা হচ্ছে তাতে মনে হচ্ছে এগুলো এনসিপির হাতের কামাই। আমার কাছে তাই মনে হচ্ছে। তারা 18 মাসে যা যা করেছে এখন সেগুলোই তাদের ঘাড়ে এসে পড়ছে। আর বিএনপি, ছাত্রদল, যুবদল এখন যা করছে সেটা অনেকটা আওয়ামী লীগ, তখনকার ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির সাথে মিলে যাচ্ছে বলে আমার মনে হয়। তো এখান থেকে তারা ফিরে আসুক, একটা সকল দলের রাজনৈতিক অধিকার বলতে যে একটা কথা, সেটা প্রতিষ্ঠিত হোক, সবাই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক, সব দলের সহ অবস্থান থাকুক রাজনীতির মাঠে। মানে এটাই তো আমাদের কামনা ছিল, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছিল। আমরা ফ্যাসিবাদকে দমন করলাম, ফ্যাসিবাদকে হারালাম, ফ্যাসিবাদকে বিদায় জানালাম। তো আবারও যদি সেই ফ্যাসিবাদই মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তো মানে প্রশ্ন ওটাই আসবে যে তাহলে তো আগেই ভালো ছিলাম, খারাপটা কি ছিলাম? তো দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।